বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেরই স্টোরি শোনাব। আপনারা আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম G20 সামিট সম্মেলন নিয়ে, তার শেষ দিকে বলেছিলাম যে পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ এবং সেটাকে নিয়ে আমি পরে একটা ভিডিও তৈরি করব। তো আমি সেই ভিডিওটি আজকে তৈরি করতে বসেছি। এই কিছু পাকিস্তানের সংবাদপত্র দেখছিলাম, ডন, এবং কিছু ইউটিউব নিউজ দেখছিলাম। সেখানে পাকিস্তানি জার্নালিস্টরা খুব কান্নাকাটি করার মতো। কী জন্য না, IMF হচ্ছে কি যে পাকিস্তানকে লোন দেয়নি এবং যার জন্য পাকিস্তান এখন একটা ডিফল্ট সিচুয়েশনে এসে গেছে আর কি। যাকে বলে ওই আমাদের এখানে যেটা সাধারণ ভাষায় বলা হয় দেউলিয়া। তো এখন দেউলিয়া ঘোষণা যদিও করেনি, কিন্তু তারই প্রায় মুখোমুখি এসে পৌঁছে গেছে। এবং এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে পাকিস্তানকে IMF একটা $7 বিলিয়ন বেল আউট প্যাকেজ দেবে বলে ঠিক করেছিল এবং এটা তার কিছু টাকা অলরেডি রিলিজও করেছে। এখন পাকিস্তানে একটা সরকার ওখানে বদল হয়েছে। পাকিস্তানে এই যে পর্বটা চলছে সরকারের, সেখানে প্রথম পর্বে ইমরান খানের সরকার ছিল। সেই ক্রিকেটার ইমরান খান, তার দল ক্ষমতায় ছিল, কিন্তু কিছু সময় পরে মাঝামাঝি সময়ের সময় প্রায় পার্লামেন্টে তার বিরুদ্ধে একটা অনাস্থা আসে এবং সেই অনাস্থাতে ইমরান খান হেরে যায় এবং তার জায়গায় ওখানে নওয়াজ শরীফের ভাই, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ ওখানকার প্রধানমন্ত্রী হন এবং ইশাক দার ওখানকার ডেপুটি প্রাইম মিনিস্টার। তখন এই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পর বারবার গেছেন আমেরিকা, ফ্রান্সে, যে IMF-এর ডিরেক্টরের সঙ্গে মিটিং করেছেন যে আমাদের তাহলে বাকি লোনের টাকাটা দেওয়া হোক। কিন্তু IMF প্রথমে যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে স্টাফ লেভেল এগ্রিমেন্ট হয়েছিল, অর্থাৎ এখানে পাকিস্তান গভর্নমেন্টের স্টাফ মন্ত্রীরা ছিল এবং IMF-এর স্টাফেরা ছিল। কিন্তু পরবর্তীকালে IMF তো ক্রমশ অবিরত রিভিউ করে এবং ওরা কোনো দেশকে লোন দিলে সেটা ওরা মাঝে মাঝেই দেখে যে ওরা যে বিভিন্ন কন্ডিশনসগুলো লোন দেওয়ার আগে অ্যাপ্লাই করেছিল সেই কন্ডিশনগুলো মেনে চলছে কিনা। এখন যে প্রশ্নগুলো এই মুহূর্তে দেখা দিয়েছে যে এই $7 বিলিয়ন বেল আউট প্ল্যান কি পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে? আরও কোশ্চেন যেগুলো এসছে যে পাকিস্তান যে ইকোনমিক ক্রাইসিস, আর্থিক ক্রাইসিসের মধ্যে আছে, তাদের যে কোর প্রবলেম, সেই কোর প্রবলেমগুলোকে মূল যে সমস্যা, সেই মূল সমস্যায় কুঠাঘাত না করে তারা উপরে কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করছে। সেটা এইভাবে কতদিন চলবে? এইটা হয়তো এই যে IMF যদি লোনটা পুরোপুরি দিয়ে দেয় $7 বিলিয়ন, যে বাকি অংশ টাকা আছে, তাহলে পরে এই মুহূর্তে পলিটিক্যালি হয়তো যে নওয়াজ শরীফের যে সরকার, শাহবাজ শরীফের যে সরকার, তো সে হয়তো বেনিফিটেড হবে, কারণ ঠিক আছে এখন তার সরকার একটা স্টেবিলিটি এসেছে। এখন যে ভয়ানক আর্থিক ক্রাইসিসটা দেশে চলছে, সেই ক্রাইসিসটা হয়তো মিটা হবে। কিন্তু এটা এইভাবে কতদিন চলবে? এবং এই লোন দেওয়ার পরে যদি লোন না শোধ দিতে পারে তখন তো আরও মুশকিল হবে। US পাকিস্তানের টেনশন বেড়ে যাবে আরও। এবং এখন তো আমেরিকাতে একটা সরকার পরিবর্তন হতে চলেছে। এখন পাকিস্তানকে জো বিডেন, কমলা হ্যারিসের সরকার যেভাবে সমর্থন করে এসছে, আগামী দিনে 2025 সালে যখন ডোনাল্ড ট্রাম্প এবং JD ভ্যান্সের সরকার আমেরিকাতে বসবে, তারা যখন বসবেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হয়ে, তখন তারা তো সব রিভিউ করবে যে IMF কোন শর্তে দিয়েছে, কেন দিয়েছে। তো IMF এখন সেখানকার যে স্টাফেরা আছে, ডিরেক্টর আছে এবং অন্যান্য কর্মীরা আছে, প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে, যা আছে আমার কর্তৃপক্ষ, তারাও এখন জিনিসটাকে দুবার করে ভাবছে যে এই যে স্টাফ লেভেল এগ্রিমেন্টটা হয়েছিল $7 বিলিয়ন, এইটাকে পুরোপুরি দেওয়াটা ঠিক হবে কিনা এবং এরা ফেরত দিতে পারবে কিনা। এর পিছনে অনেকগুলো কারণও আছে। কারণটা হচ্ছে মাঝখানে পাকিস্তান কী করেছিল, চায়নার দিকে বেশি চলে গেছিল। এখন এই প্রথম পর্বে যে লোনটা স্যাংশন করেছিল তখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিল। IMF যখন লোনটা স্যাংশন করেছিল, IMF যে সমস্ত শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো ইমরান খান মানেনি,
যেমন বলেছিল তেলের দাম কমানো চলবে না, ডোন্ট রিডিউস ফুয়েল প্রাইস বা ইলেকট্রিসিটি প্রাইস, কিন্তু ইমরান খান কমিয়ে গেছে। তো ফলে রোজগার যত না বেশি সরকারের, তার থেকে বেশি খরচা হয়েছে অনেক বেশি, জনগণকে সাবসিডি দিয়ে গেছে অনেক বেশি নিজের ক্ষমতা টিকে থাকার জন্য, এবং সেটাকে লোন করে যে পূরণ করার চেষ্টা করেছে। কোনো সরকারই কোনো দেশেই, সে রাজ্য সরকার হোক এবং কেন্দ্র সরকার হোক, তারা কখনোই দিনের পর দিন বাজার থেকে ধার করে ভোটে জেতার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য যদি জনগণকে ওই দানছত্র বলে দেয়, সে সরকার বেশি দিন টিকতে পারবে না, আর্থিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়বে। একটা সময় দেখা যাবে সে তার কর্মচারীদেরই বেতন দিতে পারছে না, নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে পারছে না। পাকিস্তানে এখন সে অবশ্যই জনগণের যে বেসিক ফেসিলিটি, সেই বেসিক ফেসিলিটিগুলো দিতে পারছে না। পাকিস্তানে এখন সে অবস্থা হয়ে গেছে, এবং এটা পাকিস্তানের মানে এই একবার দুবার লোন নয়, এটা 1958 সালের পর থেকে এটা হচ্ছে 25তম লোন, 25তম লোন। তো এই যে আইএমএফকে ভীষণভাবে ভাবতে হচ্ছে যে আমরা কীভাবে দেবো না। তো আইএমএফের একটা টিম এসেছিল কদিন আগে, এসে প্রায় এক সপ্তাহ আগে এসেছিল, এবং এসে সেখানে একটা মিটিং করে গেছে, এবং মিটিং করে গেছে সেখানকার ফাইন্যান্স মিনিস্টার এখন পাকিস্তানে গেছে, মোহাম্মদ ঔরঙ্গজেব, ও এবং তার যে ডিপার্টমেন্টের যে বিভিন্ন অফিসাররা ছিল তাদের সঙ্গে মিটিং করে গেছে, এবং মিটিং করার পর তারা গত কাল শুক্রবার তারা চলে গেছে, এবং মিটিংটা খুব সিক্রেসি, মানে এত নিরাপদ গোপনীয়তার মধ্যে করা হয়েছে যে কাউকে কিছু বলা হয়নি, এবং সবারই মানে মুখে সেলোটে বেটে দেওয়া আছে যে এমন সেই রিপোর্টটা আছে, রিপোর্টটা আমি দেখছিলাম, ঠিক আছে, দি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিড নট কমেন্ট অন দ্য মিটিং হোয়াইল পার্টিসিপেন্টস রিমেন্ড টাইট লিপড। ঠোঁটো একদম যাকে বলে সেলোটে বেটে দিয়েছে, একটাও কেউ কোনো কথা বলছে না। আর আইএমএফ স্বস্তি জেলে জানা গেছে যে ওরা বলছে ঠিক আছে, উই হ্যাভ টেকেন স্টক অফ দ্য সিচুয়েশন, যারা এসেছিল ভিজিট করতে ইসলামাবাদের মিটিংটা ছিল, যে আমরা এখানকার পরিস্থিতিটা বুঝে গেলাম, এবং আমরা ফিরে গিয়ে আমাদের অথরিটিকে জানাবো যে কী পরিস্থিতি এখন হয়েছে, এবং সেই পরিস্থিতিতে আপনাদেরকে বাকি টাকা দেওয়া যায়। এর মধ্যে যে ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাকদার, সে আবার একটু মায়ে চেঁচামেচি করেছে যে আমাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে, এবং সমস্ত টেকনিক্যাল গ্রাউন্ড সব দেখে শুনে এগ্রিমেন্ট করেছে, যে এখন আর টাকা দিচ্ছে না, এটা কী করে হবে, তাহলে আমরা কীভাবে টাকা ফেরত দেবো। এখন বললে তো হবে না, তাদেরকেও তো ভাবতে হচ্ছে যে দেবে টাকা কী করে ফেরত দেবে। এখন এর যে ভেতরে যে অনেকগুলো ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোর মধ্যে যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগে পাকিস্তানে এরকম একটা স্ট্রাগল চলছে কেন? স্ট্রাগল চলছে এই কারণে যে কোনো সরকারের স্থিরতা নাই। ইমরান খান সরকার এসেছিল, তার সে টিকে থাকেনি, তার স্থিরতা নাই। এখন তারপরে এবারে শাহবাজ শরীফের সরকার এসছে, এই যে কদিন টিকে থাকবে কদিন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আবার সামনে যদি নির্বাচন হয় বা হবে যেটা, সেই নির্বাচন যদি শাহবাজ শরীফ চলে যায়, কারণ পাকিস্তানের দলের সমর্থক সংখ্যা প্রচুর, তারা মাঝে মাঝে এসে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে বসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঝামেলাটা বসছে, কয়েকটা প্রদেশে তাদের মুখ্যমন্ত্রী আছে। তো ফলে এইটা যে দিয়ে দিয়ে চোখ বুঝে পরবর্তীতে যদি ফেরত না হয়, এইটা একটা মস্ত বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে যে একটা জিও পলিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে আমেরিকা দেখেছে যে চায়না এবং ইউএই সৌদি আরব থেকে বেশ মোটা অঙ্কের টাকা ধার নিয়েছে পাকিস্তান, কিন্তু কোনো টাকাই শোধ দিতে পারেনি, এবং আরও অ্যাডিশনাল $2 বিলিয়ন চেয়েছিল, সেগুলো তারা পায়নি আর। তো ফলে দিচ্ছে না, মানে তার পিছনে কারণ আছে তো, যেখান থেকে ধার নেয় নিয়ে খরচা করে দেয়, আর সে ধার ফেরত দেয় না। তো এরকম করে কতদিন চলবে, এইটা হচ্ছে মূল কারণ। আর হচ্ছে যেটা হচ্ছে ভয়ানক ইকোনমিক ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যে দেশটার মধ্যে এত রকম ঝামেলা চলছে। বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি, তারা বিভিন্ন জায়গায় ঝামেলা করছে, ওই ইকোনমিক করিডোর সিপ্যাক করতে গিয়ে এবং রোডস অ্যান্ড বেল্ট করতে গিয়ে তাদের যে ইঞ্জিনিয়ার কর্মীরা এসে কাজ করছে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। এই সমস্ত খবর তো মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে, ওখানে তো আমেরিকান অ্যাম্বাসি আছে, এবং সঙ্গে সঙ্গে রিপোর্ট হচ্ছে কী হয়েছে, কোন প্রদেশে কী হয়েছে না হয়েছে। এবং যদি কথা মতো আইএমএফের কথা মতো যেমন বলছে ক্লাইমেট ফান্ড আমরা দিতে পারি, কিন্তু ক্লাইমেট ফান্ডে কাজ করতে হবে, ক্লাইমেট ফান্ডে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করতে হবে, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনার টাকাটা ক্লাইমেট ফান্ডে নিয়ে অন্য কাজে খরচা করবেন, সেসব কিন্তু হবে না।
এবং পাকিস্তানের মুশকিল হচ্ছে পাকিস্তানের পলিটিশিয়ানস, মিলিটারি এবং এদের যে আর একটা যে ইয়েদের যে নেক্সাস, এই নেক্সাসটা বড় মারাত্মক। তো এরা পাকিস্তান থেকে যে বাজেটের টাকা আসে বা জনগণের জন্য যে টাকা আসে, সেই টাকা সেইভাবে না খরচা করে নিজেদের পকেটস্থ করে। সব দেশেই কম বেশি আছে, কিন্তু একটা দেশে বেশিরভাগ যারা উচ্চপদে লোক আছে, মানে ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান এবং যে ইয়ে আর কি, তারা যদি এরকম হয়ে যায় তাতে খুব মুশকিল ব্যাপার না। ফলে পাকিস্তানের এই অবস্থা রয়েছে। পাকিস্তানের মানুষের খাবার নাই, পাকিস্তানের মানুষ 2 কেজি আটার জন্য 1 কেজি আটার ব্যাগের জন্য লড়াই করছে, ঝগড়া করছে। পাকিস্তানের কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে না, পাকিস্তানের থেকে ব্যবসা বাইরে চলে যাচ্ছে, বিদেশের কোনো ব্যবসা বাইরে পাকিস্তান আসছে না। পাকিস্তানের বিভিন্ন দেশ অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন মোটর গাড়ির শোরুম বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, আসলে টাকাটা তো জেনারেট করতে হবে, খাদ্য তো হয় উৎপাদন করতে হবে, নাহলে বাইরে থেকে আনতে হবে, আনার জন্য টাকা রোজগার করতে হবে। এবং শুধুমাত্র সাবসিডি দিয়ে এবং যদি উৎপাদনকে না বাড়ানো যায়, কলকারখানা যদি না বাড়ানো যায়, ইম্পোর্ট এক্সপোর্ট যদি ঠিক সমানভাবে না করা যায়, ব্যালেন্সভাবে, কোনো দেশের অর্থনীতি কোনো দেশের মানুষের কাছ পর্যন্তই সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারবে না। তো এরকম একটা অবস্থার মধ্যে পাকিস্তান চলছে। পাকিস্তানের জার্নালিস্টরাই, যারা বিশেষত বড় বড় পত্রিকাগুলো না হলেও ছোটো ছোটো জার্নালিস্ট যারা, এবং যারা ইউটিউবে যারা নিউজ করেন আমাদের মতো, তারা দেখছিলাম, তাদের 2-3 জনের শুনছিলাম। তো তারা নিজেরা খুব হতাশ, এবং তারা ভারতের সঙ্গে অবিতর কম্পেয়ার করছে যে পাশের দেশই ভারত, যারা একসঙ্গে আমরা স্বাধীনতা পেয়েছি, তারা আজকে কোথায় পৌঁছাচ্ছে, 5th লার্জেস্ট ইকোনমি, এবং আজকে পাকিস্তান কোথায় ডুবে যাচ্ছে এবং কীভাবে লোনের আবর্তে ডুবে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের আর্থিক অবস্থার কোনো বিকাশ হচ্ছে না। তো তারা খুব কান্নাকাটি করছে। ভারতের, আমি আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের যে উন্নতিতে তাদের খুব হিংসা। ভারত এই করে দিচ্ছে, ভারত সেই করে দিচ্ছে, ভারত সেই ওই করে দিচ্ছে, ভারত ওই করে দিচ্ছে, কিন্তু কতগুলো ইস্যুই ছাড়বে না। কাশ্মীর ইস্যু এখনও ছাড়বে না, 370 ইস্যু এখনও ছাড়বে না। হ্যাঁ, এই সমস্ত কিছু আছে। এবং ভারতের নাকি সব মানুষ সমান অধিকার পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, এইসব গল্পটা ছাড়বে। অর্থাৎ একটা ফলস ন্যারেটিভ ভারতের নামে যে প্রচার করা, সেটা কিন্তু আছে। সেটা ওদের একটা খুব দুর্ভাগ্যের ব্যাপার, যে ওরা নিজের দেশের উন্নতিটা কীভাবে হবে, কী করে ব্যাপক যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে কী করে মেটাবে, এবং আর্থিক সংস্কার কী করে করবে, ইকোনমিক রিফর্ম, সেইটা হচ্ছে মূল কথা। অর্থাৎ সরকারের রোজগার বাড়বে, খরচা কমবে, দেশে উৎপাদন বাড়বে, এবং সব মানুষের কাছ পর্যন্ত উৎপাদনের সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে যাবে। এই যে অর্থনীতির যে কতগুলো বিশেষ সূত্র আছে, আমি অর্থনীতির ছাত্র নই, আমি অর্থনীতি ওই হায়ার সেকেন্ডারি লেভেলে একটা পেপার ছিল, সেটা পড়াশোনা করেছিলাম যদিও, তারপরে আমার একটা, কিন্তু বেসিকটা তো আজকের দিনে সবাই কম বেশি বোঝে। যখন একটা পরিবারে, যেমন আমরা পরিবারের রোজগার এবং খরচের মধ্যে যদি একটা সমান্তরাল একটা ব্যালেন্স না থাকে, তাহলে সেই পরিবারের কখনো উন্নতি হবে না। যদি ক্রমশ কোনো পরিবার বাইরের থেকে ধার করে আর সাংসারিক খরচা বাড়াতে থাকে, সে ক্রমশ ধারে নিমজ্জিত হয়ে যাবে। আর যদি অতিরিক্ত রোজগার করে খরচ কমিয়ে থাকতে পারে, তবে তার কিছু পয়সা সেভিংস হবে, অন্যদিকে সেইটাকে ইনভেস্ট করতে পারবে। একটা দেশের ক্ষেত্রে সে একই সূত্র প্রযোজ্য, এই সাধারণ সূত্রটাই প্রযোজ্য। অর্থাৎ দেশের সরকারের খরচা কমাতে হবে, আজকে রোজগার বাড়াতে। আজকে দেখছেন আমেরিকাতে যে ইয়েটা হচ্ছে, কালকে বলছিলাম আমেরিকা নিয়ে যে একটা ভিডিও করেছিলাম, যে আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে আসবে, সে 2 জন লোককে দায়িত্ব দিয়েছে, এলন মাস্ক এবং বিবেক রামসঙ্গে, যে আপনাদের দায়িত্ব হবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। হোয়াইট হাউস, পেন্টাগন, FBI, CIA, সমস্ত জায়গায় যে লোক বসে আছে, যারা যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না, অন্যান্য সুযোগ সুবিধা নিচ্ছে, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, এবং তাদের পারফরম্যান্স হচ্ছে না, পারফরমেন্স অ্যাপ্রাইজাল হচ্ছে না, পারফরমেন্স রিভিউ হচ্ছে না। 360 ডিগ্রি পারফরমেন্স অ্যাপ্রাইজাল করতে হবে। যে যেখানে বসে আছে, যত টাকা নিচ্ছে, যে পদে আছে, সম্মান, অর্থ এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে, তারা সেই অনুযায়ী সরকারের কাছে সরকারের জন্য পারফর্ম করছে কিনা। তো এই দুজন বিবেক রামস্বামী মস্ত বড় ব্যবসাদার, এলন মাস্কের মতো অতটা হয়তো নয়, সে জুনিয়র, কিন্তু সেও বড় ব্যবসাদার। তারও ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল, আরও বিভিন্ন কোম্পানি ছিল, আবার বিভিন্ন কোম্পানি করেছিলাম। সে খুব অল্প বয়সেই ভারতীয় মুলুকের, তার বাবা এখান থেকে যে আমেরিকায় স্থায়ী হয়েছিল, সে মস্ত বড় ব্যবসাদার, ছোটোখাটো না। তো এলন মাস্কের সমান্তরাল না হলেও তাদের দুজনকে এরকম দায়িত্ব দিয়েছে। তাহলে আর্থিক সুধারটা যদি না হয়,
এবং যদি পাকিস্তানে তা ওরা ঠিক করে রিভিউ না করতে পারে, সরকার বাঁচানোর জন্য যদি কোনোভাবে যে ঠিক আছে আমাদের সরকারটা বাঁচিয়ে রাখতে হবে, শাহবাজ শরীফ, ইসাকদার যদি ভাবে পাকিস্তানের লোনটা পেলে ইয়াত্র আমার ভোটের আগে পর্যন্ত সরকারটা আমাদের বেঁচে যাবে এবং আমরা পাকিস্তানের জনগণকে একটুখানি সুরাহা দিতে পারবো, কিন্তু সাবসিডি দিয়ে সুরাহা দিয়ে আর কতদিন চলবে? যাই হোক, সবাই খুব কান্নাকাটি করছে, সাংবাদিকরা মূলত, এবং জার্নালিস্টরাও, ওই যে পলিটিশিয়ানরা খুব চেঁচামেচি করছে, টাকাটা আগে দাও, টাকাটা আগে দাও। টাকা দেওয়া মানে তাদের লাভ না, খরচা করার সুযোগ পেয়ে যাবে। দেখা যাক আগামী দিনে কী দাঁড়ায়। পাকিস্তান মানে আস্তে আস্তে ডিফল্ট ঘোষণা করে যে না আমরা দেউলিয়া, আমরা এসব লোন ফোন দিতে পারবো না, হয় না? মানুষ যদি দেউলিয়া ঘোষণা করে দেয়, আমরা আর লোন টোন দিতে পারবো না, আমরা দেউলিয়া হয়েছি, আমার ফেরত দেওয়ার সুযোগ নেই, তখন তাকে আর কেউ ধরতে পারে না জোর করে, যে তার এগেন্সটে কোনো কেস ফেস হয় না, সে একদম আইনসঙ্গতভাবে দেউলিয়া ঘোষণা করবে। তো একটা দেশই এরকম দেউলিয়া ঘোষণা করতে অনেক ক্ষেত্রে অনেক হয়, দেউলিয়া ঘোষণা করলে এই দেশটা, যে তারা দেশ বিদেশে যে সমস্ত লোন ফোন করেছে সেসব লোন আর শোধ দিতে পারবে না। কিন্তু সেটা তো সম্মানের ব্যাপার খুব, পাশে ভারত আছে, তো সেই অবস্থায় পৌঁছাবে না আবার ফাইনালি IMF এই মুহূর্তে লোনটা দিয়ে ওদিকে বাঁচাবে, তারপরে আবার পরবর্তীকালে যা হবে হবে, সেটা আগামী দিনে আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।